ডোনাল্ড ট্রাম্প বারবার উচ্চারিত হচ্ছে এই নাম। শুরু থেকেই আলোচনায় ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক। বাংলাদেশের মানুষ যারা আছেন, প্লিজ ইন্ডিয়াকে বাঁচান, ভারতকে বাঁচান। এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য। সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত। বাংলাদেশ এমন একটা কিক দিয়েছে আমাদের অ্যাস, যারা পাগল হয়ে প্রতিদিন বাংলাদেশ নিয়ে মিডিয়া সন্ত্রাস আপনার ঘোষণা করেছে। সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশের মানুষ ভারত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে এবং ভারত বেপরোয়া পাগল। এদিকে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে এসে সরাসরি ভারতকে আক্রমণ করে। কি করবে এখন ভারত? কিভাবে বাঁচাবে তাদের প্রাণ? কারণ বুদ্ধি থাকলে বস্তা তো আসলে তেল পুড়িয়ে যে নেওয়া যায়, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ করেছে। দেখেন, একই জায়গায় ইউরোপ, আমেরিকা সহ যে দেশগুলো আছে পশ্চিমাদের পানি খাওয়ানোর ব্যবস্থা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার এই কৌশলকে আপনার বাস্তবায়ন করতে সহযোগিতা করছে তুরস্ক। বাধ্য হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ঘোলা পানি তারা খাবে, তবে লাইনটা একটু অন্য লাইনে। নতুন কৌশল, সেই কৌশলটা গিলতে যাচ্ছে আপনার ইউরোপ, আমেরিকা, আর মাঝখানে মিডল পয়েন্টে বসে একটা ভালো সুবিধা অর্জন করে নেবে আপনার বাংলাদেশ। মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্রুত অন্তর্ভুক্তির জন্য আমাদের জোরদার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দক্ষিণ এশিয়ার আকাশে নতুন এক শক্তি উঠে আসতে চলেছে। বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে যারা এতদিন প্রশ্ন তুলেছে, তারা এবার নিঃসন্দেহে চমকে উঠবে। চীনের তৈরি অত্যাধুনিক যে 10C ফাইটার জেট বাংলাদেশের বহরে যোগ দিচ্ছে, এটি শুধু বাংলাদেশের সামরিক সক্ষমতাকে নয়, পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যকেই বদলে দিতে চলেছে। আবার দীর্ঘ 3 বছর প্রশিক্ষণের পর 74 জনকে নতুন করে যুক্ত করা হয়েছে বিমান বাহিনীতে। পাকাভুক্ত হচ্ছে বাংলাদেশের আকাশ সীমা। এইটুকু হোক, ভিয়েতনাম আমরা জানি 12 বছর লড়াই করেছিল আমেরিকার সঙ্গে। সুতরাং এত সিরিয়াস বিষয় বাংলাদেশকে হালকা চোখে দেখলে হবে না। তার কারণ একটা জিনিস আমাদের গর্ব করতে হবে, বাংলাদেশ একটা বাঙালির জায়গা, বাঙালির হিন্দু মুসলমান নেই। বেসিসে সম্পর্ক এগিয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের। তাই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেও পরিস্থিতি খুব একটা বদলাবে না। তবে দীর্ঘমেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে এসে ভারতকে আক্রমণ করে। ভারত এখন বুঝতে পারবে বাংলাদেশ কি। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিও দেখবেন কিভাবে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আসে এবং সর্বশেষ ভারতের অবস্থা কি হয়। আপনারা তো সবাই জানেন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ঝামেলা চলেছিল এবং এই ঝামেলার জন্যই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আসে এবং এই কঠিন সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়। ভারত কিন্তু বাংলাদেশকে অনেক কিছুই করেছিল, হুমকি দিচ্ছিল, একদিকে বাংলাদেশকে আটকে রেখেছিল। এখন কিন্তু এইটার উচিত শিক্ষা দেয় বাংলাদেশ। দর্শক শ্রোতা, এই ভিডিওতে সবকিছু আপনাদেরকে ক্লিয়ার করব। আমার আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এখানেই কিন্তু সবকিছু দেখতে পারবেন। ভিডিওর প্রথমে যেই অংশবিশেষগুলো দেখিয়েছি, যে ভারত কিন্তু বাংলাদেশের কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছে এবং বাঁচার জন্য চেষ্টা করতেছে, তাও কিন্তু তারা বাঁচতে পারবে না, কঠিন অবস্থা হবে। এই যে এইগুলা দেখেন। আর কালকে ফের একবার আমেরিকা আরও একটি মন্তব্য কিন্তু বাংলাদেশের বিষয় নিয়ে করেছে। এই দুটো মন্তব্য যদি পাশাপাশি রাখেন, দেখবেন সম্পূর্ণ 180 ডিগ্রি ভোল পাল্টে ফেলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এবং বাইডেন প্রশাসনের পক্ষ থেকে যে প্রেস রিলিজ করা হয়েছে, সেখানে যে কথাগুলো তারা বলেছে, তাতে হয়তো দিনের শেষে এটা প্রমাণিত হয় বাইডেনও হয়তো এবার তার নিজের ভুলটা বুঝতে শুরু করে দিয়েছে। অর্থাৎ সেই প্রসঙ্গে শেখ হাসিনার কথা আসে, সেই প্রসঙ্গে শেখ হাসিনাকে সরিয়ে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কথা আসে, আইন শৃঙ্খলার কথা আসে। অর্থাৎ একাধিক বিষয়কে কালকে আমেরিকার রীতিমতো উত্থাপন করে তারা কার্যত স্বীকার করে নিচ্ছে মোহাম্মদ ইউনূসকে বসানো হয়তো বাইডেন প্রশাসনের অন্যতম বড় ভুল। কেন বললাম এ কথা? কিন্তু তার আগে বলি, হঠাৎ করে আমেরিকা 180 ডিগ্রি কেন ভোল পাল্টে নিল? কিছুদিন আগে আমেরিকার পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছিল। আমি আমার ভিডিওতে বিশ্লেষণ করে বলেছিলাম, এই প্রেস কনফারেন্স কিন্তু ভারতবর্ষ কোনোভাবেই মেনে নেবে না। সেই প্রেস কনফারেন্সে ওরা এক অদ্ভুত কথা বলে বসে। আমেরিকার পক্ষ থেকে বলা হয়, ভারত এবং বাংলাদেশের ইন্টারনাল যে সমস্যা, তা যেন তারা দুপক্ষে কথা বলে মিটিয়ে নেয়। প্রথম কথা, ভারতকে ডিকটেট করার আমেরিকা কেউ নয়। ভারতকে ডিকটেট করার বাইডেন প্রশাসনের বর্তমান কোনো লাইসেন্স আছে বলে আমার জানা নেই। কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগে এই বাইডেন প্রশাসনের যে সরকার বা এই যে পুরো গভর্নমেন্টটা চলছে, তা কিন্তু পুরো অস্থিতিশীল একটা জায়গায় চলছে। কোন আধিকারিক কি বলছেন, কোন আধিকারিক কেন কথা বলছেন, তারা নিজেরাই বুঝতে পারছেন না। এবং সব কথার মধ্যে
অত্যন্ত ডিফেন্সিভ একটা ভূমিকা ইচ্ছাকৃত কিন্তু এই ধরনের অফিসিয়ালরা পালন করছেন, কারণ তারা জানেন না ডোনাল্ড ট্রাম্প এসে কী ধরনের নীতি এই পার্টিকুলারলি আমেরিকা যুক্তরাষ্ট্র গ্রহণ করবে। ফলে এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, কিন্তু এই ডিফেন্সিভ খেলতে গিয়ে তারা ভারতকে বকলমে অপমান করে বসে। কারণ বিশ্বের অন্যতম বৃহত্তম একটি অর্থনৈতিক দেশ ভারতবর্ষ শুধুমাত্র অর্থনীতিতে বলবান নয়, সামরিক দিক দিয়েও কিন্তু বিশ্বের অন্যতম সেরা শক্তিশালী একটি দেশ ভারত। এবং সেখানে দাঁড়িয়ে আমেরিকা ভারতকে কার্যত অ্যাডভাইস দিচ্ছে তারা যেন বাংলাদেশের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নেয়। আর এটাই কিন্তু ভারতবর্ষ ভালো করে নেবে না, এটাই স্বাভাবিক। পাল্টা বিশেষজ্ঞরা একাধিক কথাও বলেন। ধরুন কালকে ভারতের বিদেশ মন্ত্রী হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত একটা মন্তব্য করে বলে বসলো আমেরিকা যদি চায় তাহলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক মিটিয়ে নিক, কারণ বিশ্বেতে এখন রাশিয়া এবং আমেরিকা যদি একসঙ্গে কাজ করে তাহলে ওভারঅল ডেভেলপমেন্টের ক্ষেত্রে পৃথিবীর ভালো। এই রকম মন্তব্যকে আমেরিকা যুক্তরাষ্ট্র ভালো করে মেনে নিত? এই প্রশ্ন কিন্তু বিশেষজ্ঞরা তুলে দিয়েছেন। অর্থাৎ কোনো ক্ষেত্রেই প্রভাবশালী দেশ অন্য আর একটা ক্ষুদ্র ছোট্ট পুচকে দেশের সঙ্গে একই সূত্রে বা একই সারিতে বসতে পারে না। হ্যাঁ, প্রভাবশালী দেশের কিছু দায় আছে, দায়িত্ব আছে, আর দায়িত্ব আছে বলেই বাংলাদেশের লাগাতার উস্কানির পরও ভারতবর্ষ কিন্তু এখনও কাইন্ডনেস দেখাচ্ছে, এখনও স্লো বাট স্টেডিতে বিভিন্ন পদক্ষেপ নিতে এগিয়ে চলছে। কিন্তু এর মানে এ নয় যে যারা ক্রমাগত ভারতকে হুমকি দিয়ে যাচ্ছে, হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে, এমনকি 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে বলছে, 15 দিনের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে বলছে, তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একসঙ্গে মসৃণ গতিতে ফিরিয়ে আনা সম্ভব। অর্থাৎ আমেরিকার এই ধরনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা কিন্তু ভারতের পক্ষ থেকে করা হয়। আর পাল্টা হিসাবে ভারতবর্ষ কিন্তু অত্যন্ত ধুরন্ধর একটা জিওপলিটিক্যাল মুভ খেলে দেয়। রাজনাথ সিংকে তারা রাশিয়া সফরে পাঠিয়ে দেন এবং আপনারা যদি পুরো সফরটা বিশ্লেষণ করে দেখেন তাহলে দেখবেন এই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মাঝেও পুতিন নিজে রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন। আর এখানেই হয়তো আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যম চমকে যায়। পুতিন সাধারণত দেখা করেন দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে, মানে ধরুন নরেন্দ্র মোদী গেল, পুতিন দেখা করতে পারেন। ব্রিক্সের সম্মেলনে চায়নার প্রেসিডেন্ট গেছিলেন, সেখানে পুতিন হাজির ছিলেন। কিন্তু রাজনাথ সিং, যিনি কিনা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, তাকে এতটা নাম্বার দেওয়া, তাকে এতটা সম্মান করা, তা কিন্তু পুতিন করতে পারেন, অনেকেই হয়তো ভাবেননি। কিন্তু পুতিন কিন্তু রাজনাথ সিংয়ের সঙ্গে শুধু মিটিং করেন তা নয়, রাজনাথ সিংয়ের সঙ্গে একাধিক চুক্তিও সেই সফরে কিন্তু কমপ্লিটলি ক্লোজ করে ভারতবর্ষ। বলেছিলাম আমি যে এই মোহাম্মদ ইউনুস কম চেষ্টা করেনি গোটা মানে ছাত্র লীগকে ব্যান করে আওয়ামী লীগকে পুরো ধুলোয় মিশিয়ে দেওয়ার, কিন্তু তারপরেও আমি আপনাদেরকে বলেছিলাম যে আওয়ামী লীগ ধীরে ধীরে নিজেদের বেশ কিছু ছোট ছোট কর্মসূচি করছে। হতেই পারে যে পুলিশ পারমিশন দিচ্ছে না, তারপরেও তারা ধীরে ধীরে কর্মসূচি করছে, যেখানে ছাত্রলীগও তলায় তলায় নিজেদেরকে তৈরি করছে ফেরও উভরে আসার জন্য। এবং ইতিমধ্যে এত চাঞ্চল্যকর বিষয়, খুলনা রেল স্টেশনে ভেসে উঠলো একটা লেখা, যে লেখা দেখে রীতিমতো ইউনুস গভর্নমেন্ট চমকে গেল। একদিকে আরাকান আর্মির প্রেসার, এদিকে ভারতের ডিপ্লোমেসি, আর তারপর তার পাশাপাশি শেখ হাসিনা ফেরার আতঙ্ক। কিভাবে চালাবো ভাই গভর্নমেন্ট? এত ভয় ভয় তো মানে বাড়ি চালানো যায় না, দেশ কি করে চালাবো? লেখাটি যেটা ভেসে উঠলো সেটা হচ্ছে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে। এবং এই লেখাটি ভাসতে দেরি, যেখানে আমরা একটা কথা ইজিলি বলতে পারি যে বাংলাদেশে এখনো পর্যন্ত শেখ হাসিনার ক্রেজ কিন্তু কোনো অংশে কমেনি, যেখানে তলায় তলায় ছাত্রলীগ ধীরে ধীরে নিজেদেরকে ফেরও গড়ে তোলার চেষ্টা করছে এবং চেষ্টা করছে এই ফ্যাসিবাদী ইউনুস গভর্নমেন্টকে উপড়ে ফেলে দিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে। যার বেশ কিছু কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি যে ভারতে বসে শেখ হাসিনাও বিভিন্ন দেশ বিদেশে ভার্চুয়ালি মিটিং করছেন এবং আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ পর্যন্ত রাখছেন, চেষ্টা করছেন বাংলাদেশে ফেরার। এবং ইতিমধ্যে যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে বাংলাদেশের নিউজ মিডিয়াতে লেগে গেছে তোলপাড়। অর্থাৎ এই সেই আওয়ামী লীগ যাকে পুরো শেষ করে দিয়ে শেখ হাসিনাকে ভারত পাঠিয়ে দিলাম, মানে অর্থাৎ বাংলাদেশ থেকে তাড়িয়ে দিলাম, তারপরে এইরকম একটা লেখা যা রাজনীতিতে তো ডেফিনেটলি একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করছে, যেখানে বাংলাদেশের মিডিয়া, প্রতিদিনের বাংলার দেশ, সময় টিভি, যমুনা টিভি,
কোনো মিডিয়াই বাংলাদেশের কভার করতে করতে বাদ দেয়নি যে শেখ হাসিনা ফিরছে এবং আতঙ্কে রয়েছেন ইউনূস গভর্নমেন্ট। ইতিমধ্যে আমাদের সামনে আরেকটা বিষয় সামনে এসেছে, সেটা হচ্ছে 16 ডিসেম্বর হতে চলেছে মহান বিজয় দিবস, যা আওয়ামী লীগ পালন করে থাকে। আর এই সেই দিবস যেটা 16 ডিসেম্বর রয়েছে, তারই দুদিন আগে এরকম একটা ঘটনার ঘটা তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। এবং এই দিবসের দিন যেটা ঘটেছিল, ছোট্ট করে আপনাদেরকে মনে করাই যে ঢাকাতে যৌথ বাহিনীর কাছে পুরোপুরি যাকে বলা হয় প্রফেশনালি আত্মসমর্পণ করেছিলেন এই পাকিস্তানি বাহিনী, যেখানে প্রথমবার গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ বলেও একটি দেশ রয়েছে, তার জন্ম হয়েছিল এই 16 ডিসেম্বর। এবং যেখানে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু নামে যিনি পরিচিত, তার সবাই মিলে হাহাকার, অর্থাৎ বলতে পারেন যে মহানায়ক হয়ে উঠেছিলেন। এবং শেষ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের 9 মাসের একটা রক্তক্ষরণের যে আন্দোলন চলছিল, সেটা শেষ পর্যন্ত সেখানেই নাকি অবসান ঘটেছিল। শুধুমাত্র এখানেই শেষ না, এই দিনটি এই কারণেই আরো বেশি করে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আওয়ামী লীগের জন্য, কারণ প্রায় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন। যেখানে 30 লক্ষ মানুষ শহীদ মানে কত পরিবারের ওপর ইম্প্যাক্ট পড়েছিল তা বলার নিশ্চয় অপেক্ষা রাখে না। সেই কারণে আওয়ামী লীগ এই দিনটাকে মহান বিজয় দিবস হিসেবে পালন করে থাকে। এবং ঠিক তারই আগে খুলনা রেল স্টেশনে এরকম শেখ হাসিনা ফেরও ফিরতে পারেন এইরকম একটা মন্তব্য যথেষ্ট ভাবে ইউনূস গভর্নমেন্টকে একটু হলেও ভাই ভাবাতে তো ডেফিনেটলি বাধ্য করবে। এই সমস্ত তো ঠিক ছিল, কিন্তু যেটা ঘটছে যে এত কিছু প্রেসারের মধ্যে দেশ চালানোর ভয়ঙ্কর প্রেসার তো রয়েছেই, যেখানে পলিটিক্যাল ক্রাইসিস বাংলাদেশের, ইন্ডাস্ট্রিয়াল ক্রাইসিস বাংলাদেশের, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বাংলাদেশের, এই সমস্ত কিছুকে ট্যাকেল করতে গিয়ে শেষ পর্যন্ত ডাউনফল হলো বাংলাদেশের 6টা ব্যাংক। ভারতীয় ব্যবসাদাররা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সব দেশের সঙ্গে ব্যবসা করব, কিন্তু বাংলাদেশের সঙ্গে ব্যবসা করাটা খুব চাপ হয়ে যাচ্ছে। না, এটার মানে এটা নয় যে বাংলাদেশে ধর্মর একটা বিরোধ চলছে, জোকারগিরি করছে বাংলাদেশ, সেই কারণে ব্যবসাদাররা বলছে ভারতীয় যে না আমরা ব্যবসা করবো না, তা কিন্তু নয়। এখানেও লজিক কাজ করছে। সরকার অ্যাকশন নিল না, আমরাই অ্যাকশন নিলাম, তা নয়। এখানে লজিক কাজ করছে এটাই যে যেটা ফ্যাক্ট, যেটা ঘটছে সেটা হচ্ছে ভারতের ব্যবসাদাররা বলছেন যে আমরা অসুবিধা নেই বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে, আমরা করছি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে সেখানকার ইন্টারনাল যা পলিটিক্স চলছে এবং এই মুহূর্তে তাদের জিডিপির যা অবস্থা, তাদের ফিনান্সিয়াল দিক থেকে যা ক্রাইসিস চলছে, তাদের টেক্সটাইল যেভাবে ডুবছে, তাদের এলওসির আর কোনো দাম নেই। অর্থাৎ আমি তো পাঠিয়ে দেবো মালপত্র, কিন্তু তারা আমাদেরকে টাকা দিতে পারবে না, কারণ এলওসি, লেটার অফ ক্রেডিট, যেটা বাংলাদেশে মাল ঢোকার পর বাংলাদেশ সরকার দিয়ে থাকেন ইন্ডিয়ান এক্সপোর্টারদেরকে, তারা বলছেন যে এলওসি কে তো অনারই করতে পারবে না সেখানকার ব্যাংকগুলি। অর্থাৎ ফুললি আপনারা বলতে পারেন ব্যাংকের কন্ডিশন ভয়ঙ্কর খারাপ, কারণ লোকাল কারেন্সি এবং ফরেন কারেন্সি ডুবতে চলেছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে ফরেন কারেন্সির অবস্থা খুবই 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 খারাপ বাংলাদেশের এখন, তাই হয়েছে যার জন্য 6টা ব্যাংকের নাম ওপেন সামনে এসেছে, যার পুরোপুরি বলতে পারেন যে ডাউনফল, একদমই বাজে অবস্থা রয়েছে এই সমস্ত ব্যাংকের বাংলাদেশের, যার মধ্যে রয়েছে বিআরএসি ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্সেন্টাইল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক। এই 6টা ব্যাংকের অবস্থা ভয়ঙ্কর খারাপ। সেই কারণে FIEO স্টেটমেন্ট আমি আপনাদেরকে জানাচ্ছি, যেটা হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপার্ট অর্গানাইজেশনের রিজনাল চেয়ারম্যান, তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে বেটা আমাদের এখানকার ব্যবসাদাররা একদমই বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে ইন্টারেস্টেড না, কারণ আমরা ভয় পাচ্ছি, লজিক্যালি আমরা ভয় পাচ্ছি। সেই কারণে যোগেশ গুপ্তা, রিজনাল চেয়ারম্যান, তিনি জানিয়েছেন যে এক্সপোর্ট আউট অফ ইন্ডিয়া টু বাংলাদেশ হ্যাজ হিট ব্যাডলি because the payment assurance have come down to a very low level। এবং সেখানে এটাও বলা হয়েছে যে এলওসি অর্থাৎ লেটার অফ ক্রেডিট যেটা বাংলাদেশ দিয়ে থাকে তার প্রতি আমাদের ভরসাই নেই, কারণ এই যা ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশে তাতে এলওসি কে অনার করতে পারবে কি পারবে না তার কোনো
গ্যারান্টি নেই। আবার আমাদের দেশে ইন্ডিয়ান এক্সপোর্টাররা কোনোভাবেই কোনো ঝামেলাতে পড়তে চায় না, কারণ ভারতের গভর্নমেন্ট এবং আরবিআই এই সমস্ত মামলায় অত্যন্ত স্ট্রিক্ট। যদি ফেমা প্রভিশন লেগে যায় সেটাকে চ্যালেঞ্জ করা এবং সেটাকে ফেস করার মতো ইচ্ছে ভারতীয় ব্যবসাদারদের নেই, ভারতীয় এক্সপোর্টারদের নেই। সুতরাং ভাই ব্যবসা করারই নেই, ব্যবসা করারই নেই। ওনারা আগে নিজেদের অবস্থা ঠিক করুক, তারপর উই উইল থিঙ্ক যে আমরা বাংলাদেশের সঙ্গে ব্যবসা করব কি করব না। যেখানে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে সব থেকে মেন এই সমস্ত পরিস্থিতির কারণ হচ্ছে বাংলাদেশের ফরেক্স ক্রাইসিস। সব থেকে মেন কারণ হচ্ছে বাংলাদেশের ফরেক্স ক্রাইসিস এবং ইনফ্লেশন রেট, যেটা ভীষণ চিন্তায় ফেলছে এবং বিভিন্ন রকম ভাবে ইনফ্লেশন রেটটা ধীরে ধীরে বাংলাদেশের সাধারণ মানুষের উপর ইম্প্যাক্ট ফেলতে শুরু করেছে। সেই কারণে ইউনূস গভর্নমেন্ট এখানে একটা ভয়ঙ্কর চালাকি করছেন। তিনি বারবার চেষ্টা করছেন ধর্ম, ভারতের নামে সুরসুরি একটু উস্কে দিয়ে সাধারণ মানুষকে এঙ্গেজ করে রাখি, যার জন্য তিনি বলছেন তোমরা কি চাও, ভারতের কাছে আমরা মাথা বিকিয়ে দেব, তোমরা কি চাও, ভারতের কাছ থেকে আমরা হাতে পায়ে ধরে মাল কিনবো না, আমরা ইউরোপ কান্ট্রি থেকে মাল আনবো। অর্থাৎ কি, ভারতের নামে উস্কে নিজের যে অবস্থা খারাপ সেটাকে ঢাকার চেষ্টা করছেন, অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। এখানে আপনারা বলতে পারেন যে মাইক্রো ফাইন্যান্স গায়, যেটা ডোনাল্ড ট্রাম্প ইউনূসকে বলে থাকেন, এটা আমি বলছি না, ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন। ওকে, আরো যেটা মেন কারণ সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, যেটা একদম বাংলাদেশের কমে গেছে, ভীষণ খারাপ অবস্থা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এবং বড় বড় কোম্পানি বাংলাদেশ ছেড়ে ভারতে বেশি ইন্টারেস্টেড হচ্ছেন এবং ভারতের ব্যবসাদাররা বেশি লাভবান হচ্ছেন, কারণ সেই সমস্ত কোম্পানি বাংলাদেশকে বলছে টাটা বাই বাই, তোমরা ভাই শুক্রবার দিন ছুটি কাটাও, তোমরা ভাই মহিলাদেরকে হিজাব পরাও, তোমরা ভাই মহিলাদেরকে বাড়িতে রাখো, আমার তাতে কিচ্ছু যায় আসে না, তোমার দেশ, তোমরা ভাড় মে যাও, আমার কাজ হচ্ছে ব্যবসা করা, আমি এই দেশে পেলাম না তো অন্য দেশে যাব। সেই কারণে বাংলাদেশ ভুগছে, যার জন্য টেক্সটাইলের এত খারাপ পরিস্থিতি বাংলাদেশে, যেটা আমার বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন বড় বড় মিডিয়াতে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের টেক্সটাইলকে নিয়ে সব থেকে বেশি আবেগ প্রকাশ করা হচ্ছে যে শেষ হয়ে গেল বাংলাদেশের টেক্সটাইল। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে কথা বলবো, বিকজ তথ্য ছাড়া কথা মানায় না আর গল্প দিতে অদ্বিতীয় আসে না। সেই কারণে আপনাদেরকে তথ্য দিয়ে জানিয়ে দিচ্ছি যে যা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে 2 দিন আগে অটো মোটর পার্টস, যেটার 95% বাংলাদেশ ইম্পোর্ট করত, 95% মানে কিছু বানানোর ক্ষমতা পর্যন্ত নেই এই দেশের, যা 95% বিদেশ থেকে ইম্পোর্ট করতো, তার মধ্যে 90% ডিপেন্ড অন ইন্ডিয়া, যে ইন্ডিয়া আমাদেরকে। এবং আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কিছু কাজ করি, সেই কাজ করতে গিয়ে আমি দেখছি বাংলাদেশ যে আবিষ্কার করছে কৃষিতে, আমার সাবজেক্ট কৃষি, অকল্পনীয়। ফলে বাংলাদেশের যে ইয়ং ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে, সারা পৃথিবীতে চাকরি করছে এবং তার রোজগারের একটা অংশ তার মায়ের জন্য পাঠাচ্ছে, মা মানে বাংলাদেশ, অর্থাৎ ওখান থেকে টাকা পাঠাচ্ছে বাংলাদেশে ডেভেলপ করার জন্য। আর আমার এখানে, আমার বাংলায় বা আমার ভারতবর্ষে সরকারের টাকায়, আপনার আমার টাকায় ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় কিছু হলে দেলা বাঙ্কারা পালিয়ে যাচ্ছে, পালিয়ে গিয়ে সেখান থেকে নিজের মা বাবা মরলেও দেখতে আসছে না, আত্মীয় স্বজনকে পরিচয় দিচ্ছে না। ফলে বড় দেখলে হবে না, বড় না, এইটুকু হোক। ভিয়েতনাম আমরা জানি 12 বছর লড়াই করেছিল আমেরিকার সঙ্গে। সুতরাং এত সিরিয়াস বিষয় বাংলাদেশকে হালকা চোখে দেখলে হবে না। তার কারণ একটা জিনিস আমাদের গর্ব করতে হবে, বাংলাদেশ একটা বাঙালির জায়গা, বাঙালির হিন্দু মুসলমান নেই। এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আমরা এক হৃদয়। আমাদের শুভেন্দু বুঝবে কেন? শুভেন্দু তো বাঙালি নয়, ও তো বাঙালির শত্রু। বাঙালি তো আপনি বললেন শুভেন্দুর মা ওপার বাংলার মানুষ। হ্যাঁ, শুভেন্দুর মা ওপার বাংলার মানুষ। আমার শুভেন্দুর মা আমার পরিচিত, আমি মাসিমাকে খারাপ বলতে চাই না, তিনি বাংলাদেশ থেকে এসছেন, কিন্তু ভাবতে পারিনি এরকম একটা কুলাঙ্গার কি করে জন্ম দিলেন তিনি। তার মা তো খুবই ভালো, বাবাও তো খুব ভালো। তার জন্য নিজের কেস থেকে বাঁচার জন্য মানুষ যে কুলাঙ্গার হয়ে যেতে পারে এবং একটা জোকার তৈরি হয়ে যেতে পারে, সেটা তার প্রকৃষ্ট উদাহরণ শুভেন্দু অধিকারী। এটা তো যুক্তি, এটা তথ্য এবং যুক্তি, যেটা বাংলাদেশের নদীমাতৃক জায়গা বাংলাদেশ, সেখানে বহু মানুষের জীবিকা এবং সম্মানের সঙ্গে জীবিকা হচ্ছে রিক্সা চালানো। এবং রিক্সা নিয়ে অনেক গানও আছে বাংলাদেশের, ভালো ভালো গান আছে। ফলে ওদের জীবনের সঙ্গে মিশে আছে রিক্সা, কিন্তু সেই রিক্সা কখনোই হাতে টানা কলকাতার সেই আদি রিক্সার মতো নয়। এটা তথ্য, এই তথ্য এবং যুক্তি এরা কারা শোনে? যাদের মাথায় বিন্দুমাত্র বুদ্ধি আছে। কিন্তু যাদের মাথাটা হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদীরা, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, অমিত শাহরা গোবর ভরে দিয়েছে এবং গরুর মুখ দিয়ে ঠেসে দিয়েছে, তারা যুক্তিটা পাবে কোথায়? তারা ওটাই ভাববে।
এখানে তো আমাদের ভারতবর্ষের আরএসএস বিজেপি এরা তো হিন্দুত্ববাদী তো টোটাল ব্যবস্থাটাই তো কুৎসা এবং মিথ্যাচারিতা, অশিক্ষা এগুলোর উপর ভিত্তি করে। সেই হিন্দুত্ববাদীদের কিছু টিভি চ্যানেল, যেমন এবিপি আনন্দ, যেমন আনন্দবাজার পত্রিকা, যেমন একজন বাংলাদেশি শয়তান আছে, সে হলো ময়ূক রঞ্জন, আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি, ওর নামে একটা মামলাও হচ্ছে। এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল, চট্টগ্রামই নাকি দখল নিয়ে নিচ্ছে ওরা। আবার বলছে ভারতবর্ষে 50টি ট্যাঙ্ক রয়েছে, বাংলাদেশে 5টি ট্যাঙ্ক। তাহলে প্রথমে ওরা চট্টগ্রাম দখলের ইটটাকে ছুড়লো পশ্চিমবঙ্গ থেকে কিছু শয়তান, তারপরে ইট মারলে পাটকেল খেতে হয়, জোকারি ছাড়া কিছুই নয়। আর এই জোকারিকে ভিত্তি করে টিভিতে দেখা যাচ্ছে ভারত সরকারের কত কি অস্ত্র আছে, কি কামান আছে, কি করছে, কত সৈনিক, এত বড় সাহস। আমি বাংলাদেশের সঙ্গে এই প্রসঙ্গটা যখন আপনি বলছেন, তাহলে আমাকে বলতে হয় যে অনেকে হেসে ফেলছে যে বাংলাদেশ এইটুকু একটা ডোবার মতো আপনার মতো বলছে দেশ, আর ভারত এত বড় দিয়ে কিছু হয় না, এত বড় দিয়ে কিছু যায় আসে না। আমেরিকা তো এত বড়, তো ভিয়েতনামের কাছে হেরে গেল কেন? একটা রাষ্ট্র বেঁচে থাকবে সেই রাষ্ট্রের সন্তানদের ওপর, সন্তানরা তার মাকে, তার রাষ্ট্রকে কি চোখে দেখছে। ভারতবর্ষের রাজ্য হিংসা, ঘৃণা, মারপিট, ভেঙে টুকরো হয়ে যাবে ভারতের মানুষের সঙ্গে মানুষের ঝগড়া ঝাঁটি, হিন্দুত্ববাদ বিভেদ তৈরি করে দিয়েছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, কারোর সঙ্গে কারো মিল নেই। দুই হলো বাংলাদেশ কি একটা ছোট্ট রাষ্ট্র দেখেছে কিরকম পৃথিবীর শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা হলো বাংলাদেশ। বাংলাদেশের মানুষ যারা আছেন, প্লিজ ইন্ডিয়াকে বাঁচান, ভারতকে বাঁচান। এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত। মধ্যপ্রাচ্যে অলরেডি রেড ফ্ল্যাগ দেওয়া প্রত্যেকটা জায়গা থেকে ভারতকে নিয়ে, ভারতের এই আগ্রাসী প্রচন্ড ধর্মবিরোধী অ্যাগ্রেসিভের কারণে লেডিস এন্ড জেন্টলম্যান তারা এখন প্রকাশ করতেছে না, কিন্তু সারা মধ্যপ্রাচ্যের মানুষ এখন জানেন ভারত কি। তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আপনার ইউনাইটেড আরব এমিরেটস ভারতীয়দের ভিসা সম্ভবত চিরদিনের জন্যই বাতিল করতে যাচ্ছে। করতো তারা যদি তাদের প্রয়োজন না হতো, বিকজ তাদের টেকনিক্যাল সাপোর্টস অন্যান্য জায়গাতে এই সুযোগ সুবিধাটা লাগবে, কারণ এদের রিপ্লেসমেন্ট এই মুহূর্তে বাংলাদেশ করতে পারে নাই, বিকজ 16 বছরের একটা ব্রুটাল ব্যর্থ অথরিটারিয়ান রেজিম যারা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছিল, তাদের কারণে আমাদের এই নতুন প্রজন্ম দাঁড়াতেই পারে নাই কোনোদিনের জন্য। আমি বলে রাখি, নতুন খবরটা হলো ভারতের জন্য আপনারা জানেন যে প্রত্যেকটা পার্শ্ববর্তী বা নিকটবর্তী দেশ যেগুলা দূর করে তাড়িয়ে দিচ্ছে ভারতকে, এত বড় দেশ হওয়ার পরেও। এন্ড লাস্টলি বাংলাদেশ এমন একটা কিক দিয়েছে অন দেয়ার অ্যাস, যারা পাগল হয়ে প্রতিদিন বাংলাদেশ নিয়ে মিডিয়া সন্ত্রাস আপনার ঘোষণা করেছে। সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশের মানুষ ভারত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, এবং ভারত বেপরোয়া পাগল প্রায়, কারণ তাদের সবকিছু এখানে তারা আপনার বলতে গেলে আপনার লস্ট করেছে বাংলাদেশ কেন্দ্রিক। এবার খবর হলো যুক্তরাষ্ট্র। 2 দিন আগে আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র ভারতকে নিয়ে একটা আপনার আওয়ামী লীগকে নিয়ে একটা রিপোর্ট দিয়েছে। সেটা কি, যে বাংলাদেশের যে সন্ত্রাসবাদের কথা বলতো আওয়ামী লীগ, সেটা বিরোধী দলকে নিশ্চিহ্ন, নির্যাতন এবং দমিয়ে রাখার জন্য এদেরকে সন্ত্রাসী ঘোষণা দিয়ে তারা এই কাজটা করতো ভারতের সহযোগিতায়। যেটা স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্ট আছে, সেই রিপোর্টে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছে গতকালকে আপনার যুক্তরাষ্ট্র। আজকে হলো আপনার সুইজারল্যান্ড, দ্য মোস্ট পিসফুল কান্ট্রি অ্যান্ড দ্য প্যারাডাইজ অন দিস প্ল্যানেট। সুইজারল্যান্ড ইংরেজিতে আমরা যাকে বলি, বা বাংলাতে সুইজারল্যান্ড তারা আপনার ভারতকে বিশেষ ট্যাক্স সুবিধা দেওয়া সেটা বাতিল করেছে। যুক্তরাষ্ট্র আপনার অসহযোগী বা আনফ্রেন্ডলি দেশ হিসাবে আপনার ঘোষণা করেছে ভারতকে, এর আগে স্যাংশন দিয়েছে। অর্থাৎ কল্পনা করতে পারেন ভারতের জন্য কি ধরনের খবর আসতেছে। যুক্তরাষ্ট্র যেখানে ভারতকে বিভিন্নভাবে ব্র্যান্ডিং করে যাচ্ছে প্রত্যেকটা দেশ থেকে আপনার বিষয়ে, সেই জায়গাতে আমি মনে করি যে ইটস আ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া এট দ্য সেম টাইম এন্ড দ্য আওয়ামী রেজিম। যুক্তরাষ্ট্র যদি ভারতের মতো দেশকে এইভাবে ট্যাকল করে থাকে, তাহলে কতটা ভয়ঙ্কর এবং বিপদগ্রস্ত অবস্থায় ভারত পতিত হয়েছে। অর্থাৎ ভারতের যে আগ্রাসী এবং সন্ত্রাসী মনোভাব নিয়ে বিভিন্ন দেশে হস্তক্ষেপ করার যে মানসিকতা এবং পরিকল্পনা, সেটা যে ব্যস্তে যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গা থেকে পিপল আর কিকিং আউট ইন্ডিয়া। দিস ইজ এ গুড সাইন, ইটস নট এ গুড সাইন ফর ইন্ডিয়া। এবং সেই ভারত বাংলাদেশটাকে কুক্ষিগত করে এখানে রাখার জন্য এবং তাদের এজেন্টকে আবার পুনরায় রিহেবিলিটেট করার জন্য আমাদের সরকার যারা আছেন তাদেরকে অনেক ভালো কাজ হচ্ছে ডক্টর ইউনূস সরকারের, বা কিছু গুণগত কাজ যেগুলো অবশ্যই করা দরকার এখন পর্যন্ত সংগঠিত হচ্ছে না বলে সবাই মনে করেন। এন্ড উই আর ভেরি কনসার্ন ফর ইট, বিকজ আমরা জানি না ইন্ডিয়ান যে তারা কি বাংলাদেশে এগুলা তারা আবার এগ্রাসনটা আবার বজায় রাখতেছে কিনা, বিভিন্নভাবে সরকারকে বই দেখিয়ে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা। আচ্ছা, সুতরাং আমি মনে করি এই জায়গাতে পরিবর্তন আসছে, এবং আজকে ভারতের জন্য প্রত্যেকটা জায়গায়, এবং এই ভারত কতটা বিপজ্জনক। আজকে কেনিয়াতে আপনি জানেন, কেনিয়া তারা আদানির সাথে চুক্তি বাস্তব আপনার ক্যান্সেল করেছে। যুক্তরাষ্ট্র আদানিকে স্যাংশন দেওয়ার পথে এই মুহূর্তে ইট ইজ আন্ডার ওয়ে, এবং অলসো
আপনার যে তারা যে চার্জ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট, যা ফেডারেল কোর্ট, যা প্রেসিডেন্ট ট্রাম্পও কিছু করার ক্ষমতা নাই, এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে নতুন একজন প্রেসিডেন্ট সেটা বলা বাহুল্য, এবং এটা আসতেছে। সুতরাং কোনো ধরনের বেনিফিট সুবিধা আপনারা নিতে পারবেন না। লক্ষ লক্ষ ভারতীয় সিটিজেনশিপ আপনার থেকে বঞ্চিত হবেন শুধুমাত্র তাদের এই আগ্রাসী এবং অসহযোগী মনোভাব এবং বলতে গেলে একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে তারা রাখার জন্য। ট্রাম্প আসলে যে খেলবে না তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো প্রত্যেকটা জায়গাতে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প যে নতুন মানুষ যিনি ঘোষণা দিয়েছেন এবং সেটা নতুনভাবে বাস্তবায়ন করবেন। সুতরাং বলা বাহুল্য যে অনেক খেলা বাকি আছে, এবং এরা যে প্রতিদিন একঘেয়ে হচ্ছে, এবং তারা, আমি আপনাকে বলি, যুক্তরাষ্ট্র থেকে যদি যে বিশেষ সুবিধা ভারত পেয়ে থাকে সেটাও বাতিল করে দেয়, ডোন্ট বি সারপ্রাইজ, বিকজ রাশিয়া ইউক্রেন ওয়ারে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট দে আর ভেরি অ্যাংরি উইথ দি ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস। আজকের এই ভিডিওটা একটু ইনফরমেটিভ ভিডিও, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের মানুষ আছেন, ইভেন বাংলাদেশ সম্পর্কে আপনারা মনে করেন যে দাদা তোমাদের দেশের আমাদের কি চাহিদা আছে, বা বাংলাদেশকে আমাদের দরকার নাই, আমরা যথেষ্ট শক্তিশালী একটা ইকোনমি, আমাদের দেশ এত বড় যে এক মাথা থেকে আমরাই আমাদের কাছে বেচা বিক্রি করবো, আর বাংলাদেশের প্রয়োজনে ব্যবসা বাণিজ্য করবো না। কিন্তু আপনি কি জানেন বিভিন্ন কারণে বাংলাদেশ আপনাদের হেডেক? বরাবরই আলোচনায় উঠে আসে 7 সিস্টার্স, আর আজকে স্বাধীনতার 53 বছর পর নতুন করে একটা টেকনিক্যাল সিস্টেমে এই 7 সিস্টার্সকেই আমরা বাংলাদেশ আটকে দিচ্ছে যাচ্ছি। তবে এটা আপনারা যখন সবকিছু ক্লিয়ার করবেন আমরাও ক্লিয়ার করবো। ভালোবাসাটা হবে লেনদেনের ভিত্তিতে নাকি সমতার ভিত্তিতে, ডিলগুলো হবে অন্তত রাষ্ট্রীয় পর্যায়ে সমতার ভিত্তিতে। যারা ভাবছিলেন যে বাংলাদেশের সাথে আর ভারতের পেচকিটা কোথায় বা কোথাও আটকা আছে কিনা, যে 7 সিস্টার্সে আটকা আছে, তবে এমন না যে আমরা 7 সিস্টার্সে ট্রাক ভর্তি মেশিনারিজ পাঠাবো, অস্থিতিশীল পরিবেশ তৈরি করবো। এর বাহিরেও এই 7 সিস্টার্সের ডেভেলপমেন্ট থেকে শুরু করে সেখানকার মানুষের জীবনযাত্রা অনেক কিছুই বাংলাদেশের উপর কানেক্টেড। বর্তমান যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব বা এই যে মিডিয়া প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এগুলো ছাড়া আপনি কতটা অসহায়, একদিন ফেসবুক বন্ধ হলে কিন্তু আসলে বিষয়টা বোঝা যায়। সম্প্রতি বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক যিনি আছেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমানের একটা চিঠি সামনে এসেছে। কি আসছে? ভারতের টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল, মানে এয়ারটেলের সঙ্গে মিলে আমাদের বাংলাদেশের একটা প্রতিষ্ঠান সামিট এবং হচ্ছে ফাইবার অ্যাট হোম, এই দুইটা কোম্পানি মিলে একটা চুক্তি করেছিল। কি এই চুক্তিটা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা যদি দেখি একটু, আসাম, ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে 7 রাজ্য, সেই 7 রাজ্য থেকে চেন্নাই সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে 5500 কিলোমিটার। আর বর্তমান নেটওয়ার্কে উত্তর পূর্ব ভারত থেকে সিঙ্গাপুরে আপনার সিগন্যাল পৌঁছাতে পাড়ি দিতে হয় 8700 কিলোমিটার দূরত্ব। এতে সময় লাগে 87 মিলি সেকেন্ড। কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের এই যদি ব্যান্ডউইথ নিতে পারে তাহলে সিঙ্গাপুর পর্যন্ত দূরত্ব কমে 3700 কিলোমিটার। ল্যাটেন্সি বা সময় কমবে প্রায় 37 মিলি সেকেন্ড। এতে 7 রাজ্যে কম খরচেই উন্নত ইন্টারনেট সেবা দিতে পারবে আপনার এই প্রতিবেশী দেশটি। এই সুযোগ নিয়ে গত বছর বিটিআরসির কাছে ভারতী এয়ারটেলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে 7 সিস্টার্সে ব্যান্ডউইথ সরবরাহের প্রস্তাব দিয়েছিল আমাদের বাংলাদেশের একটা গ্রুপ, যেটা দুর্বৃত্তের একটা সর্বশেষ পর্যায়ে তারা পৌঁছে গিয়েছিল, সামিট গ্রুপ। এর সাথে যুক্ত ছিল ফাইবার এট হোম। 2022 সালে এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল ভারতী এয়ারটেল। এ ব্যাপারে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছিল বিআরটিসি, যদিও ওই আবেদন নিয়ে তৎকালীন সময় কিছুটা আপত্তি ছিল। এখন আমরা যদি দেখি রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতকে বর্তমান সিচুয়েশনে এই পাঙ্গাপাঙ্গি খেলায় ব্যান্ডউইথ ট্রানজিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নিয়ন্ত্রক সংস্থা বলছে ট্রানজিট দিলে বাংলাদেশ সাবমেরিন কেবলের অব্যবহৃত প্রায় 4900 জিপিবিএস ব্যান্ডউইথ কাজে লাগানো ঝুঁকিতে পড়বে। বাধ্যগ্রস্ত হবে বাংলাদেশের মেইটা, গুগল, আকামাই, অ্যামাজনের মতন প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ সংযোগ কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা, বাধাগ্রস্ত হবে। সো এটা আমাদের নিজের দেশের জন্য বেসিক্যালি ক্ষতিকর হবে। বিটিআরসি চেয়ারম্যান বলছেন যে ট্রানজিট আমাদের গাইডলাইনে নেই, তবে হ্যাঁ যদি এখানে সিস্টেমগত কিছু পরিবর্তন আসে, কৌশলগত কিছু পরিবর্তন আসে, তো সেই ক্ষেত্রে ভারতের 7 রাজ্যে আপনার হয়তোবা আমরা কিছুটা লসের শিকার হইলেও, অথবা ধরেন ভালোবাসার জায়গা থেকে হয়তো এই কাজটা করার সুযোগ আছে, বাট যে ওয়েতে ডিলটা করেছে ওইটা না, এটাকে কারেকশন করতে হবে, মডিফাই করতে হবে, নতুন করে পুনর্বিবেচনা করতে হবে। এখন ভারত যখন বাংলাদেশের সীমান্ত বন্ধ করার ঘোষণা দেয়, এটা সেটা ঘোষণা করা বন্ধ দেয়, আমরা সন্ত্রাসী ছিলেন, আমরা চাইলে দেখেন এরকম অনেক কিছু, বাংলাদেশকে হালকা নেওয়ার কিছু নাই কিন্তু, কারণ আমরা বাংলাদেশের জনগণ এই মুহূর্তে অনেক দূর পৌঁছে গেছে। গত 15 বছরে বাংলাদেশের জনগণ স্বৈরাচারী শেখ হাসিনার নাটকীয় কান্না দেখে দেখে ক্লান্ত এবং বিরক্ত। এখন মোস্তফা সরোয়ার ফারুকীর প্রযোজনায় আসিফ নজরুলের কান্নার নাটক শুরু হয়েছে। আসিফ নজরুল ওনার স্ত্রীর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছে, যদিও আমরা বুঝতে পারছি না কোন স্ত্রীকে নিয়ে। জনগণের জানা মতে ওনার তো অনেকগুলা স্ত্রী, আর অজানা কে জানে কতগুলা। তবে স্ত্রী নিয়ে কান্নাকাটি করার জন্য আপনাকে এই পদে বসানো হয়নি। সাংবাদিক ইলিয়াস অত্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ তুলেছে আসিফ নজরুলের বিরুদ্ধে। তার কোনো স্পষ্ট জবাব না দিয়ে আসিফ নজরুল মায়া কান্নাকাটি করে বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে।
সাংবাদিক ইলিয়াস আসিফ নজরুলের ব্যাপারে যেসব সুনির্দিষ্ট অভিযোগ এনেছে তা এখন সমগ্র বাংলাদেশিদের মনের কথা। প্রফেসর ইউনূসের এতগুলো সহকারী, ওনাদের কেউ কি, এবং এতগুলো অ্যাডভাইজার, ওনাদের কেউ কি ডক্টর ইউনূসকে গিয়ে একবার বলেছেন এর পুরা এই 40-45 মিনিটের যে ভিডিওটা তার সামারিটা কি ডক্টর ইউনূসকে বলেছেন? এবং ডক্টর ইউনূস কি একবার প্রয়োজন মনে করছেন যে আসিফ নজরুলকে ডেকে জিজ্ঞেস করা? স্বৈরাচারী হাসিনাকে বিদায় করে এখন যদি এই সরকারও মনে করে তাদেরকে জবাব দিতে হবে না এবং তাদের ইচ্ছামতো আসিফ নজরুলরা সিংহাসনে বসে থাকবে আর মায়া কান্না করে নাটক করে যাবে, তা জনগণ মানবে না। মেজর সিনহার হত্যাকারী প্রদীপের এখনো ফাঁসি কার্যকর হয়নি। হাসিনার আমলেও তো প্রদীপের স্ত্রীকে জামিন দেওয়া হয়নি। আসিফ নজরুলের এত মায়া উতলে উঠল কেন প্রদীপের স্ত্রীকে জামিন দেওয়ার? আবার সেই দিকে চুন্নি সাহাকেও গ্রেফতারের পরপরই ভারতের কথায় সে জামিন দিয়ে দিয়েছে। আমার চোখে এসেছে ছাত্রনেতা আসিফ মাহমুদ আসিফ নজরুলের সাইড নিয়েছে, সাইড নিয়ে বলেছে সে সব কথা মানতে রাজি, কিন্তু রয়ের সদস্য আসিফ নজরুল এটা সে মানতে রাজি নয়। ঠিক আছে, বুঝলাম তাকে রয়ের সদস্য হিসেবে নাম দিলে না, কিন্তু যে ভারতের স্বার্থ এবং আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করে চলেছে সে তো ভারতের লোক। সে ভারতের স্বার্থ এবং আওয়ামী লীগের স্বার্থ রক্ষাকারী লোক হচ্ছে ভারতের লোক। সেটা আমরা রয়ের সদস্য, রয়ের গোয়েন্দা নাম না দিতে পারি, কিন্তু সে ভারতের প্রতিনিধি। এরকম একটা ভয়ঙ্কর চরিত্র নিয়ে কি করে আইন উপদেষ্টা হয়ে বসতে পারে? এই উপদেষ্টা সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বসার পর থেকে সমস্ত চাল খেলে যাচ্ছে এই আসিফ নজরুল। 4 মাস পেরিয়ে গেল, অথচ আসিফ নজরুল ভারতের নির্দেশে এখনো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করল না। অথচ এই ডিজিটাল নিরাপত্তা আইনে এখন অনেক মানুষ জেলে বন্দী, অনেক মানুষ উকিলের পিছনে অর্থ নষ্ট করছে। তাহলে কি আসিফ নজরুল পরিষ্কারভাবে স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে? আসিফ নজরুলের যেহেতু কোনো লজ্জা শরম নাই, তাই সে স্বেচ্ছায় পদত্যাগ করবে না। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে অনুরোধ করব জনতার এই দাবি শুনে আসিফ নজরুলকে দ্রুত অপসারণ করতে উপদেষ্টা সরকার থেকে, এবং বিশ্বাসযোগ্য ডক্টর তুহিন মালিকের মতো দেশপ্রেমিক, ইমানদার এবং জ্ঞানী, যার প্র্যাকটিসিং নলেজ আছে আইনের, সেই রকম ব্যক্তিকে এখানে বসানো হোক। আদারওয়াইজ দেশের স্বার্থ কিন্তু রক্ষা হবে না, জনগণের স্বার্থ রক্ষা হবে না। যদি আসিফ নজরুলকে দ্রুত সরানো না হয় তাহলে আমি আগেই বলে দিচ্ছি, প্রয়োজনে বারবার রেমিটেন্স যোদ্ধারা জেগে উঠুক আরেকবার। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। আমি তাই এখনো রেমিটেন্স যোদ্ধাদেরকে বলবো না দেশে অর্থ পাঠানো বন্ধ করে দিতে। দেশের স্বার্থে অর্থ চালু রাখুন, আর কিছুদিন অপেক্ষা করুন। যদি আসিফ নজরুলকে না সরানো হয় তাহলে গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক মন্তব্য প্রকাশ করতেছে ভারত এবং বাংলাদেশের বিষয়টাকে কেন্দ্র করে। সবাই কিন্তু অনেক কথা বলতেছে, মানে বাংলাদেশ একদিকে ষড়যন্ত্র করতেছে, অন্যদিকে ভারত ষড়যন্ত্র করতেছে। দুই দেশের মধ্যেই এক প্রকার ঝামেলা লেগেই চলেছে। সাধারণ মানুষরাও কিন্তু বসে নাই, সবাই পরিকল্পনা করতে ব্যস্ত রয়েছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।